বর্তমানে ফিরে এলো পিয়া। এখন পরীক্ষার চাপ নেই। মানুষটার মনের ভিতর ঢুকতে হবে। কি আছে সেটা না জানা অবধি শান্তি নেই তার। কামিন। দরজা ঠেলে আকাশের রুমে ঢুকলো রেদওয়ান, রাকিব আর রাতুল। গিয়ে এক এক করে বসলো আকাশের ডেস্কের সামনে রাখা চেয়ারগুলোতে। আকাশ ল্যাপটপটা বন্ধ করে নিজের ঘুরে বসলো বন্ধুদের দিকে। রিয়ান, ওর দাদির অবস্থা আবার খারাপ, একটু আগে বাড়িতে গেল। আকাশ মাথা নাড়ে। রিয়ান অবশ্য তাকে বলেছিল 2-1 মধ্যে বাড়ি যাবে। হ্যাঁ রে আকাশ, সৌমিক কল করেছে। রিসিভ করে নাই কেন বলতো? মেয়েটা আমাকে কল করে পাগল করে দিয়েছে। হৃদয়ের কথায় কোনো হেলদোল দেখা গেল না আকাশের মধ্যে। আকাশের রেসপন্স না পেয়ে আবার কাতর গলায় বলল, দেখ ভাই, কলটা ধরিস, সময় অসময় আমাকে জ্বালায়। আমারও তো ঘরে বউ আছে রে ভাই। রাকা এমনি উঠতে বসতে সন্দেহ করে। তার মধ্যে সৌমির সন্ধান পেলে সংসারটা আমার আর টেকবে না, বিশ্বাস কর। এখনো বউ ঘরে তুলেনি, বিয়ে করেও শ্বশুরশালা তুলে দিচ্ছে না বউটাকে। এই খোঁজ সোজা ডিভোর্স নোটিশ পাঠিয়ে দিবে। আকাশ নির্বিকার চোখে তাকালো রেদওয়ানের অসহায় মুখের দিকে। আমি যেমন কল ধরি নাই, তোরাও ধরবি না, ব্যাস, ঝামেলা শেষ। তো সোজা, ওর বাপ যে আমাদের কোম্পানির শেয়ার হোল্ডার, ভয় পাই আমি। আকাশ বোধহয় কথাটা পছন্দ হলো না, কপাল কুঁচকে তাকালো। রাবিশ, আমার বেস্ট ফ্রেন্ড হয়ে তুই এসব ছোট লোকের বিষয় নিয়ে ভাবিস? আকাশে ওনাদের কোম্পানির বাপের টাকায় চলে। রেদওয়ান ঠোঁট উল্টালো, সাপাই দিতে দিতে বলল, সেটা কখন বললাম? লোকটা ডেঞ্জারাস কিনা, মেয়ের শোকে আবার কি না কি করে বসে। তার ছেলে হাসি হাসলো আকাশ। আমি থাকতে ওইসব চুনোপুটি আমার ফ্রেন্ড বা কোম্পানির কোনো কিছু করতে পারবে না। নিহাত বাবার বন্ধু, তাই সম্মান করি। যদি উনি সম্মান না পাওয়ার মতো কোনো কাজ করে, তাহলে সম্মান পাবে না। ওনার মেয়ের দোষ ওনার উপর চাপিয়ে সম্পর্ক খারাপ করতে চায় না। জাস্ট ইগনোর হার। হৃদয় মাথা ঝাঁকায়। যদিও সে খুব ভালো করে জানে সৌমি কল দিলে সে ধরবেই। আকাশের মতো সাহসী সে না। মেয়ের বাপ যেমন ডেঞ্জারাস, মেয়ে তার 10 কাঠি উপরে। আকাশের জন্য পাগল, দিওয়ানা যাকে বলে। তাকে ভার্সিটির ব্যাচমেট ছিল। গায়ে পড়া স্বভাবের মেয়ে যাকে বলে। কতজনের গায়ে পড়ে, কত জায়গায় উঠে গেছে তার হিসেব নেই। মেয়ে আকাশের পিছনে হাত ধুয়ে পড়ে আছে। তবে মেয়ের বাপ বোধ হয় অয়ন ভাইয়ের সাথে মেয়ের সম্পর্ক বানাতে চায় কিছু একটা। তাতে যে সৌভিক খুব একটা আপত্তি, তা বোধহয় নেই। সে হয়তো তাকে বেশি খুশি। দুটো হ্যান্ডসাম ভাইকে একসাথে পাওয়ার পরিকল্পনা তার মধ্যে দেখতে পাওয়া যায়। তারা সবাই সেটা টের পায়, শুধুমাত্র আকাশ অয়নের পরিবারের মানুষ ছাড়া। সৌমি মেয়েটা গিরগিটির মতো রং বদলায়। আকাশের বাবা চাচার কাছে এমন সুশীল মেয়ে আর দুটো হয় না। তার কারণে অবশ্যই সৌমির নিখুঁত অভিনয়। আকাশ বা অয়ন ভাই দুজনেই কেউই এই মেয়ের দিকে ভুলেও চোখ তুলে তাকায় না। তখনই মেয়েটা পরিবারকে বশ করেছে। আর তারপর মেয়েটা আদা জল খেয়ে লেগে আছে আকাশকে কাছে পেতে। দরজায় আবার কড়া নাড়লো, শব্দে নড়াচড়া বসলো সবাই, ভদ্র হয়ে যাকে বলে আর কি। অফিসে কোনো এমপ্লয়ির এসে যদি বসদের এমন চ্যাংদোলা অবস্থা দেখে, বিষয়টা নিশ্চয় ভালো দেখাবে না। দরজা ঠেলে অয়ন ভেতরে আসলো। সবাই এবার স্বাভাবিক হলো। এসো, তোমাকে আজকাল দেখাই যায় না। অয়ন হালকা আসলো, এসে বসলো ভাইদের পাশে চেয়ারে। তোদের তো দেখা পাওয়া যায় না, একা আমার দোষ? আকাশ মাথা নাড়ে। তোমার উচিত নয় কি আমাদের সময় দেওয়া? এখানকার প্রজেক্টের আগ্রহ তোমার বেশি ছিল। ইনফ্যাক্ট আমাদের টেনে হিসেবে তুমি নিয়ে এসেছিলে। ভাইয়ের কথায় শব্দ করে হেসে ফেলল অয়ন। সত্যিই তো, শিয়ার খোঁজ পেতে এখানে এসেছিল সে। শিয়ার কোম্পানির সাথে ডিল করে, সব তারই প্ল্যান ছিল। আকাশ তাকিয়ে রইল ভাইয়ের দিকে। ভাই ঠিক কি কারণে এত আগ্রহী ছিল এখানে আসার, সবটা সে জানে। মনটা দমে আসে তার হুট করে। শিয়ার সাথে যেমন তেমন রয়েছে সবটা। দুজনে যেন চুক্তি নিয়েছে একে অপরকে এড়িয়ে চলার। দীর্ঘশ্বাস ফেলে তাকায়। অয়ন রাকিবদের সাথে গল্প করতে করতে ব্যস্ত। আকাশ তাকিয়ে রয় ভাইয়ের দিকে। এখানে আসার পরে 3 মাস অন্যরকম হয়ে গিয়েছে একদম। আগে সে হাসি খুশি প্রাণোচ্ছল মানুষটা আর নেই। অয়নের দরকারি মিটিং এর ডাক আসতেই উঠে চলে গেল সে। এক কাজ করলে হয় না আকাশ? রাতুলের কথায় সবাই ফিরে তাকালো তার দিকে। আকাশ ভুরু তুলে শুধালো, কি কাজ? রাতুল বিজ্ঞের মতো পায়ের ওপর পা তুলে সোজা হয়ে বসলো। ধরে বেঁধে অয়ন ভাই আর শিয়ার বিয়ে দিয়ে দেয়।
একবার কবুল বলে আর পালাবে কোথায়? বাসর ঘরে আটকে দেব। মারামারি করতে করতে 2 মাস পরে শুনবো আবার মামা চাচা হচ্ছি। আমাদের ভাতিজা ভাতিজি আসবে, ওদের ঝামেলা মিটে যাবে। কেমন বুদ্ধি! একদমে বলে রাতুল মোহ আগ্রহে তাকিয়ে রইল বাকিদের মতামতের জন্য। আকাশ বিরক্ত চোখে তাকালো। রাকিব চাটি মারল একটা রাতুলের মাথায়। বলদ কোথাকার, অতই সোজা সব? উজবুক। রাতুল প্রতিবাদ করলো সাথে সাথে। আলবাত সোজা। একবার বাসরে ঢুকলে সব কপত কপতিরই পুরনো স্মৃতি লোপ পায়। পুরনো পুরনো কেন, তারা তখন নিজেরা কোথায় আছে, কি করবে সেটাই তো ভুলে যায়। উম আকাশ হঠাৎ চোখে তাকিয়ে রয় গাদাটার দিকে। রেদওয়ান দাঁত খিচিয়ে ওঠে রাতুলের দিকে। তা তোর কয়বার বাসর হয়েছে? ওটাই তো সমস্যা, হচ্ছে না তো একবার। আকাশ মাথা নাড়ে হতাশায়। সব কটার মাথায় খালি উল্টোপাল্টা চিন্তা ভাবনা, তারই মধ্যে এই গাধাটার মাথায় একটু বেশি। তবে আমি একটি জিনিস খেয়াল করেছি, তোরা করেছিস কিনা, এরা দুজনই কেমন জানি আগের চেয়ে নরম হয়েছে। মানে আগে যেমন ছিল একে অপরের দিকে এমন ভাবে তাকাতে দেখে মনে হয়তো হয় না শিকার দিয়ে তাকাচ্ছে, এমন তেমন মনে হয় না। কেমন একটা সফট সফট করে তাকায়। রাতুলের কথায় অস্বীকার করতে পারল না কেউই। সত্যি এটা আকাশ নিজেও খেয়াল করেছে, সেটা এক প্রকার খুশি হয়েছে। সেদিন তার কথাগুলো শিয়ার উপর প্রভাব ফেলেছে হয়তো। হ্যাঁ রে আকাশ, ওদের মারামারি চক্রে তুই পিয়াকে কবে জানাবি সব? ওর তো এক্সাম শেষ এখন, অ্যাপ্রোচ করে ফেল। রাকিব কথা উদাস চোখে তাকায় আকাশ। জীবনটাও পেছাচ্ছে দিনকে দিন, মাথা হিলিয়ে বসে চেয়ারে। উফ, এখনই নয়, মেয়েটা বড্ড অস্থির প্রকৃতির, সারাদিন ছটপট করতেই থাকে। সামনে অ্যাডমিশনটা রয়েছে, এখন কিছু ইশারা দিলে আবার পড়াশোনা থেকে বেঁকে বসবে। আগের বার দেখিসনি, ওরা আর কটা মাস যাক, ততদিন পাখি উড়ে না যায়। আকাশ চোখ গরম করে তাকায় রাতুলের দিকে। ভুল কি বললাম আমি? মেয়েটা বড় হচ্ছে, এ বয়সে মেয়েদের মনে হাজার একটা চিন্তা ভাবনা আসে, আগ্রহ জন্মে, মন নরম থাকে। কতদিন রেসপন্স না পেয়ে একা একা অপেক্ষা করবে মেয়েটা? অন্য কেউ ওর জায়গায়, ওর মনে জায়গা করে নেওয়াটা কি খুব অসম্ভব? আকাশ চুপ করে রইল। রাতুলের কথাগুলো সে নিজেও ভেবেছে। 2 মাসে 1000বার এসেছে এ কথা তার মাথায়। কিন্তু ভালোবাসার উপর তার বিশ্বাস আছে। প্রিয়াকে সে যতটা চিনেছে অতটা সহজে বদলে যাওয়ার মেয়ে সে নয়। তবু সত্যিই তো, তার দিক থেকে কোনো আগ্রহ না দেখালে মেয়েটা বা কোনো যুক্তিতে অপেক্ষা করবে, বসে থাকবে? এদিকে প্রিয়ার পড়াশোনাটা ছাড়া শিয়া অয়ন ভাইয়ের বিষয়টা সমাধান না হওয়াটাও আরও একটা কারণ। শিয়ার বিষয়টা জানাতে পারলে মোটেই এখন ভালোভাবে নেবে না, ভুল বুঝতে পারে। আকাশ দু হাতে মুখ ডলে, স্থির দৃষ্টি রাখে শূন্যে। আর একটু সময় নেবে তবু আমি, আর কটা দিন যাক। তাছাড়া চোখের সামনে তো আছে, এত সহজে আকাশীনাথ চৌধুরী তার জিনিস, তা চোখের সামনে থেকে কাউকে নিতে যেতে দেবে কিভাবে দেয়? ক্যালেন্ট মিটিং শেষে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র গেটে রেখেছে শিয়া। তার সোজাসুজি টেবিলে অপর পাশের টেবিলে বসে আছে অয়ন। শিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে কিছু ইনফরমেশন তাদের ফাইলে অ্যাড করতে। বাকিরা মিটিং শেষে বেরিয়ে গেছে রুম থেকে বেশ কিছুক্ষণ আগেই। পুরনো রুমে এখন তারা দুজনে মাত্র। শিয়া প্রচন্ড জড়তার সাথে কাজগুলো তাড়াতাড়ি শেষ করার চেষ্টায় আছে। এমন মূর্তিগুলো হচ্ছে ভয়াবহ রকমের ইম্বারিস মুমেন্ট। না স্বাভাবিক থাকতে পারছে, আর না কিছু ছুটে পালানো যায়। অয়ন তখন থেকে শিয়ার কাঁচামোচো ভাবভঙ্গি লক্ষ্য করছে। ঠোঁটের কোণে হাসি এনে মিলিয়ে গেল সাথে সাথে। মেয়েটার জড়তা সে স্পষ্ট বুঝতে পারছে। মাথা নিচু করে সেই যে লেখা শুরু করেছে, একটাবারের জন্য মুখ তুলে তাকাচ্ছে না অয়নের দিকে। এসির নিচ থেকে কপাল থেকে ঘাম গড়িয়ে পড়ছে। অয়নের দারুণ হাসি পাচ্ছে, তার অভিমানীটা কি মায়াবী না লাগছে দেখতে। পেছনে খোপা করা চুল, মুখের উপর একগোছা ছোট ছোট চুল ওলাউড়ি করছে, বারবার ঠোঁট ভেজাচ্ছে। তেষ্টা পেয়েছে বোধ হয়। অয়ন পানির গ্লাসটা এগিয়ে দিল শিয়ার দিকে। শিয়ার কলম থমকে গেল। মাথা তুলে প্রথমে গ্লাসের দিকে, তারপর অয়নের দিকে তাকালো। অয়ন তখন নিস্তেজ দৃষ্টিতে তাকিয়েছে শিয়ার দিকে। এ দৃষ্টিতে সে অত্যন্ত চোখ রাখতে পারবে না। ঝট করে নামিয়ে নিল নিজের আঁখি পল্লব। সত্যি তেষ্টা পেয়েছে। লোকটা বুঝবে কিভাবে? কাপা হাতের পানি গ্লাসটা হাতে নিয়ে এক নিমিষে শেষ করে ফেলল পানিটুকু। পরম তৃপ্তিতে গ্লাসটা
টেবিলে রাখতেই আবার চোখ পড়ল সামনের মানুষটার চোখে। এখন একই দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এবার অয়ন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। এক হাতে চেয়ারে সরিয়ে এগিয়ে এসে দাঁড়ালো শিয়ার পাশে। শিয়া চমকে উঠল, হেলে গেল চেয়ারে। অয়ন এক হাত চেয়ারের উপর আরেক হাত টেবিলে রেখে নিচু হয়ে শিয়ার ওপর। শিয়ার এই মুহূর্তে ইচ্ছে করছে কঠিন করে দুটো কথা শুনিয়ে দিতে। অফিসে এসে এমন অসভ্যতামির কারণ কি? কিন্তু কি সমস্যায় সে তো মুখটাই খুলতে পারছে না। কে যেন মনে হচ্ছে গলা চেপে ধরে আছে। অয়ন মুখটা আরো নামিয়ে আলো, ফিসফিসিয়ে বলল, এখন আমি চাইলে অনেক কিছুই করতে পারি। তোমাকে আমার কথা শোনাতে বাধ্য করতে পারি, পারি না বলো? সে কিছু একটা হলো বোধহয় বুকের ভিতরটায়। বাধ্যবের মতো মা নাড়িয়ে বসলো। অয়ন বাঁকা হাসলো। তাহলে এখন? শিয়া কাঁপা গলায় প্রশ্ন করল, কি এখন? তুমি বলো কি করতে চাও? গলাটা অন্যরকম শোনাচ্ছে। শিয়া হাত পা শিরশির করে উঠল। আমি বলি তাহলে হ্যাঁ। কথাটি বলে ঠোঁট এগিয়ে নিল শিয়ার ঠোঁট বরাবর। শিয়া খিসে চোখ বন্ধ করে নিল। হঠাৎ কর্কশ আওয়াজে ফোনখানা বেজে উঠল। শিয়ার ঘোর ভাঙল দুজনের। শিয়া ধাক্কা দিল অয়নকে। অয়ন কয়েক পা পেছাতেই ঝট করে উঠে দাঁড়ালো শিয়া। ঠাস করে সজোরে থাপ্পড় মারল অয়নের গালে। অয়ন এক মুহূর্তে স্তম্ভিত হয়ে গেল। আর কত নিচে নামবেন আপনি? হ্যাঁ, আমি আপনার অফিসের এমপ্লয়ি, আপনার বেড এন্টারনাল নয়, সেটা ভুলে যাবেন না। এগুলো আপনি অন্য মেয়েদের সাথে করতে পারেন, তারা আপনার কাছে স্বাচ্ছন্দ্য ধরা দিতে পারে, কিন্তু সেই খাতায় আমি পড়ি না। ঈর্ষিয়াকে ভুল করেও কখনো ধরবেন না, লিমিটে থাকুন। এক নিঃশব্দে কথাগুলো বলে থামালো শিয়া। শেষের কথাটা অয়ন মাথাটা গিয়ে লাগলো। শক্ত করে চেপে ধরল শিয়ার দুবাহু। ব্যথায় চোখ মুখ খিচে নিল মেয়েটা। রাগে মাথা ভনভন করছে অয়নের। নিজেকে কাদের সাথে তুলনা করছো? রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে বসেছ। বেড এন্টারটেইনার আমার দরকার হয়? হাহ, মিস ইনশিয়া রহমান, কতটুকু চেনেন নিজেকে? কতটুকুই বা চেনেন আমাকে? সারা জীবন নিজেকে সব জানতা ভেবে সামনের মানুষকে অপমান আর ভুল বোঝা ছাড়া আর কী বা করতে জানো তুমি? এ জীবনে যতটা কষ্ট দিলে তুমি আমাকে বিনা কারণে, সেদিন বুঝতে পারবে। যেদিন ক্ষমা করতে পারবে তো নিজেকে। দেরি হয়ে যাবে না তো আবার সেদিন? ওহ, আমারই ভুল। তোমার মনে আমার জন্য কিছু থাকলে তো না গিল্টি ফিল করবো? ইটস ওকে, সরি সরি, আই অ্যাম সরি মিস ইনশিয়া রহমান। অ্যাজ আ বস আপনার সাথে আমি যা করলাম ভুল হয়ে গেছে, ক্ষমা করবেন আমাকে। আমি চাইলে আপনি চাইলে আমার নামে রিপোর্ট জানাতে পারেন। ডোন্ট ওয়ারি, আপনার চাকরির উপর তাতে বিন্দুমাত্র ইফেক্ট পড়বে না। দুই হাতে জোর করে উন্মাদের মতো কথাগুলো বলে এক ঝাটকে টেবিলের কাগজপত্র ফেলে দিয়ে মাথা চুলে খামচে ধরল অয়ন। শিয়া বাগরুদ্ধ হয়ে নিজের জামা খামচে ধরে দাঁড়িয়ে আছে। সামনের মানুষটা পুরো উন্মাদের মতো রেগে গেছে। পেছনে ঘুরল না অয়ন। রাগান্বিত গলায় সে বেরিয়ে যেতে বলল শিয়াকে। শিয়া দাঁড়ালো না আর, কাপা পায়ে বেরিয়ে এলো রুম থেকে। অয়ন সজোরে লাথি মারল পাশের চেয়ারটায়। এই মেয়ে সবাইতে বেশি বোঝে, না কথা শুনতে চায়, না নিজের ধারণার বাইরে আর কিছু বুঝতে চায়। থাপড়টা তার গায়ে লাগেনি, গায়ে লেগেছে পরের কথাগুলো। সে তাকে বেড এন্টারটেইনার মনে করেছে। এসব চিন্তা ধারণা ভুলেও আসেনি এ মেয়েকে নিয়ে। সে তো বরাবরই হালালভাবে সম্মান দিয়ে ঘরে বউ করে নিতে চেয়েছিল, অথচ আজকে ভুল বুঝতে বুঝতে কোন পর্যায়ে এসে পৌঁছেছে সবটা। অয়ন ভাবতে পারছে না কিছু। রাগে হাত পা কাঁপছে। মাথা ঠান্ডা করা দরকার। গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে। জীবনে সিগারেট না ছোঁয়া পুরুষটাকে নারীর মায়া নেশাখোর বানিয়ে ছেড়েছে পুরো। জীবনে মাঝে মধ্যে বোধহয় বড্ড বেইমানি করে নিজের সাথে। না নিজেকে চেনা যায়, না নিয়ন্ত্রণ করা যায়। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। কথাটা যথার্থ কতটুকু হয় কি ঠিক, হয়তো বা হয়, তবে অনুভূতিগুলো সেগুলো কি হয়? সময় স্রোতে মরিচা পড়ে যায়, নাকি বেঁচে থাকার ইচ্ছেটাতে উল্টো মরিচা ফেলে দেয়? হবে হয়তো কিছু একটা। প্রিয়া বাথরুমের দরজা আটকে পানির ট্যাপ ছেড়ে হাত দিয়ে দাঁত কামড়ে কাচ্ছে। এই যেমন এখন তার বুকের ভিতরটা জলে ছারকার হয়ে যাচ্ছে। ইচ্ছে হচ্ছে এই বেইমান লোকটাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে, কিন্তু সেটা সে পারছে না। জীবন তাকে সেটা করতে দিচ্ছে না। বুক ফাটানো কষ্টের প্রকাশ কি মুখ চেপে প্রকাশ করা যায়? শিয়া তাকায় আয়নার দিকে। ফুপিয়ে ওঠে সে। চোখ জোড়া রক্তের মতো লাল হয়ে গেছে।
দুহাত মেলে ধরল সামনে। কি করলো সে এটা? দুহাত মেলে ধরল সামনে। কি করলো সে এটা? এই হাতে চড় মারল অয়নের গালে। রাগে হিতে জ্ঞান হারিয়ে কী সব বললো ওগুলো। মানুষটা তো শেষ কিছু একটা বলতে চায়। কী ক্ষতি হতো জীবনে যদি তাকে সেই কথাটা শোনার পরিস্থিতি দিত? কেন দিচ্ছে না সে সুযোগ তাকে? কেন পরিস্থিতি নামক বেড়াজালে বন্দি সে? আর কতদিন পারবে বন্দি থাকতে? বাবার মাথা ছুঁয়ে দেওয়ার কথা সে এ জীবনে ভাঙতে পারবে না। না, কখনো না। মেয়ে হয়ে বাবাকে দেওয়া কথা সে রাখবে, কিন্তু ভালোবাসার মানুষ, সেই মানুষটার প্রতি তার অনুভূতি, সেটাকে কি করে আটকাবে সে? যতই ভুল করুক, বারে বারে কেন মনে হয় তার ওই মানুষটার ভুলের থেকে বড় কোনো ভুল অন্য কোথাও হয়েছে। চোখে মুখে পানি ছিটিয়ে নিল শিয়া। অন্যায় মুখ বুজে বেরিয়ে এলো বাথরুম থেকে। নিজের ডেস্কে বসলো। মাকে কল করা দরকার। মা বাবা গিয়েছে প্রায় 4 মাসের কাছাকাছি। মার 2 মাসের মাথায় চলে আসার কথা ছিল বাবাকে ওই দিকটা গুছিয়ে দিয়ে, কিন্তু বিদেশে বাবা কিছুতে খাপ খাইয়ে নিতে পারছে না। মাও এমন অবস্থায় বাবাকে রেখে চলে আসতে পারছেন না। তাছাড়া যে কাজে গিয়েছেন সেটাও তো শুরুতে ছেড়ে দিয়ে আসতে পারে না এভাবে। কয়েকবার রিং হতেই ওপাশ থেকে কল তুললেন মা। শিয়ার এই মুহূর্তে চিৎকার করে মাকে জড়িয়ে কাঁদতে ইচ্ছে হলো। মা বোধহয় টের পেল কিছু একটা। দারুণ চিন্তিত গলায় শুধালো, মা ঠিক আছিস? কিছু হয়েছে? শরীর ঠিক আছে? গলার কান্নাটুকু সযত্নে গিলে নিল সে। মেয়েদের তো এটা আবার একটা বিশেষ গুণ। গড গিফটকে বলে চলা। কিছু হয়নি মা, একটু ঠান্ডা লেগেছে। বলিস কি, জ্বর আছে সাথে? ওষুধ খেয়েছিস? খেয়েছি, ভেবো না, সামান্য। সামান্য নয়, সিজন ভালো না, জ্বর হলে সহজে সারতে যায় না। পিউ, পিউ ঠিক আছে? আছে, ও ঠিক আছে। এর কথা বলো, শরীর ভালো আছে তোমার আর বাবার? বাবা তো সেদিন বললো বুকে ব্যথা হয় প্রায়। তোদের বাবা আর আমি ঠিক আছি, তেমন কিছু না, চিন্তা করিস না। শোন না মা, বলো। মা খানিকক্ষণ দম নিলেন, কথা গুছিয়ে নিলেন হয়তো। ওই যে নিলয়ের বাবা মা বারবার বলছিলাম তোর আর নিলয়ের বিয়ের কথা। আমি বললাম আমরা তো দেশে নেই, তারা শুধু ঘরোয়াভাবে এখন আংটি পরিয়ে রাখতে চায়। নিলয়ের পরিবারকে বলল অসুস্থ, ওনারা তোকে আর পিয়াকে নিয়ে দরকার হলে আমাদের এখানে আসবেন কয়েকদিনের জন্য। শিয়া থমকে গেল। আবার সেই একই কথা শুরু হলো। ভেবেছিল মা বাবা দেশের বাইরে যাওয়ায় 3 বছর এ নিয়ে কোনো কথা হবে না। বিরক্ত গলায় বলল, মা কতবার বলছিলাম আমার সময় লাগবে, কোনো চাপ দিচ্ছ? আমি সবে চাকরি শুরু করেছি কয়েক মাস। কত চাপ জানো, গুছিয়ে নিতে আরও সময় লাগবে। আর তোমরা দেশে নেই, এত কিছু তাড়াহুড়া এখন। আর যে ওখানে গিয়ে হলো বিয়ে করতে হবে, প্লিজ মা, এত প্রেশার নিতে পারি না আমি। মাফ করো আমাকে। কল কেটে দিল শিয়া। মেজাজ খারাপ হয়ে গেল আবার। এটা তার জীবনে এক অসহ্য করে একটা ফাট। বাবার বন্ধুর ছেলের সাথে তার বিয়ের কাহিনী। লাস্ট 5 বছর হলো এই বিষয়টা নিয়ে তাকে বিরক্ত করা হচ্ছে। সেদিন শিয়া আর পিয়াকে বাঁচানোর সময় এই আঙ্কেলও ছিল। আবার তার প্রতি কেমন আলাদা রকমের কৃতজ্ঞ। তাই বলে তার ছেলের মেয়ের বিয়ে দিয়ে সেই কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে? এ কী ধরনের যুক্তি? অসহ্য পুরো। নিলয়টাকে দেখলে মনে হয় ছিঁড়ে খাবে। নজর তো নয় যেন বুলেটের তাক করা। তাকাতে গা শিরশির করে। হ্যান্ডসাম চেহারা, সুদর্শন অবশ্যই, তবে সে চেহারা যে, সে দৃষ্টিতে সে কখনো স্বাভাবিক কিছু দেখেনি। একজন মেয়ে মানুষ হওয়া নিমিত্তে পুরুষ মানুষের নজর কিছুটা হলেও ধরতে পারে সে। এই ছেলের নজর তেমনটাই। তার চেয়েও বড় কথা, তার সাথে না হয় বিয়ের কথা চলছে বলে এভাবে তাকায়। কিন্তু প্রিয়া দেখে অমন হায়নার দৃষ্টি দেখায় মানে কি? শিয়া কথাগুলো বলতে পারেনি এখন কাউকে। বিয়ের কথা এড়িয়ে গেছে বারবার। অয়ন ফিরে আসার পর আরও ভাবতে পারছে না নতুন করে অন্য কারোর সাথে ঘর বাঁধার কথা। কিন্তু বাবা মার মুখ চেয়ে সোজাসাপটা নিষেধও করতে পারে না সে, যার জন্য এই সময়ে অজুহাত দেখিয়ে কাটিয়ে যাওয়া। 2 হাতে মুখ চেপে ধরে থাকে। জীবন আজকাল তার প্রতি বড্ড নিষ্ঠুর হয়ে আছে। দিনের আলো নিভে গিয়েছে। আধার নেমেছে ধরনের বুকে। পিয়া রান্নাঘরে চেয়ারে বসে শুকনো নুডলস চিবোচ্ছে। চুলায় নুডলস সেদ্ধ হাতে দিয়ে বসে আছে সে। এদিক ওদিক তাকাচ্ছে বারবার অস্থির হয়ে। বেশ কয়েকদিন খেয়াল করেছে সে এই সময় আকাশ বাসায় ফেরে। আজকে আসছে না কেন তাহলে? সে অপেক্ষা করছে।
একটু আগে শাওয়ার নিয়েছে সে। সারাদিন ভেবেছিল গোসল দেবে না, কিন্তু বেলা করাতে শরীর চুটমুচ করা শুরু করলো। অজ্ঞাতা শাওয়ার না নিয়ে আর পারল না। নিচে এসেছে কিছু খাবারের খোঁজে। একা একা কাজ নেই, একটু পর পর খিদে পায় শুধু। রিমের আসার কথা ছিল আজকে, বেয়াদব মেয়েটা আসেনি। কাল আসার কথা। পিয়া উদাস ভঙ্গিতে নুডলস মুখে দেবে, তখনই কলিং বেল বাজলো। চমকে উঠল সে। অন্যদিন তো কলিং বেল বাজে না, মানে বাড়ির সবার কাছে মেইন দরজার একটা এক্সট্রা চাবি থাকে। সে কখন ফেরে তার তো ঠিক নেই। সময়ের সময় কে খুলে দেবে দরজা, কিন্তু আজকে অন্যদিনের ব্যতিক্রম দেখে একটু অবাকই হলো পিয়া। এ সময় কে এসেছে? আকাশ। চুলার আঁচ কমে নিজের জামায় 2 হাত ঝেড়ে মুছে নিল। এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলতেই চোখে পড়লো আকাশই দাঁড়িয়ে আছে। সরো সামনে থেকে। দাঁড়িয়ে আছো কেন সামনে? পিয়া সরে দাঁড়ালো। আকাশ পাট কাটিয়ে ভেতরে চলে যেতেই সেও দরজা আটকে দ্রুত পায়ে পাশাপাশি চলে আসলো আকাশের। কলিং বেল বাজালেন কেন? আকাশ মুখ বরাবরের মতো গম্ভীর, আর ভুরু কুঁচকে তাকানোর স্বভাব তো তার নিত্যদিনের। তাকালোও তাই। কলিং বেল তাহলে কিসের জন্য? না, সেটা বলিনি। অন্যদিন তো বাজান না। চাবি নিয়ে যাননি ভুলে? ছোট করে উত্তর দিয়ে গট গট করে সিঁড়ি দিয়ে ওপরে চলে গেল আকাশ। পিয়ার ডাইনিংয়ের চেয়ারে হালান দিয়ে তাকিয়ে রইল তার দিকে। লোকটা বড্ড রসকসেন। ভালো করে কথা তো শেখায়নি, মুখের হাসি আশা করা তো বিলাসিতা। ওপরের দিক তাকাতেই ভেঙচি কাটলো। এগিয়ে গেল রান্নাঘরে। নুডলস বানিয়ে নিয়ে এসে বসলো খাওয়ার জন্য। মুখে তুলবে এমন সময় খেয়াল হলো বাড়িতে তো আরও একজন মানুষ রয়েছে। এমন সময় তার যখন খিদে পেয়েছে, আকাশের তো লাগতে পারে। আলাদা একটা বলে নুডলস নিয়ে গেল আকাশের রুমের দিকে। আকাশ মাগরিবের নামাজ শেষ করে সবেই বসেছে। দরজায় কড়াঘাতের শব্দে কপাল কুঁচকে তাকিয়ে রইল। স্পষ্ট বুঝতে পারছে পিয়া এসেছে। এই মেয়েটা আশেপাশে থাকলে কেমন একটা ঘেরান পায় সে। মিষ্টি একটা ঘেরান, খুব আপন লাগে। পিয়া পিয়া ঘেরান। গলা গম্ভীর করে বলল, খোলা আছে। পিয়া এক হাত দরজা ঠেলে মাথা এগিয়ে উকি দিল। আকাশ জানালা লাগোয়া ইজি চেয়ারে হেলান দিয়ে বসে আছে, হাতে ফোন। মাথা তুলে তাকালো, 2 ভুরু তুলে জিজ্ঞেস করলো, কী কাজ? পিয়ার মেজাজ খারাপ হলো। কেউ কারো রুমে আসলে এভাবে জিজ্ঞেস করে নাকি? দরজা ঠেলে ভেতরে ঢুকলো। এগিয়ে এসে দাঁড়ালো আকাশের কাছে। 2 হাতে খাবারের বাটিখানা এগিয়ে ধরলো আকাশের দিকে। নুডলস বানিয়েছি। এই সময় তো সবার স্ন্যাক্স খাওয়া কিরিবি হয়, তাই আপনার জন্য নিয়ে আসলাম। তাকালো খাবারের দিকে, চোখ নামলো আবার রফুর স্ক্রিনে। আমার হয় না, আমি এসব খাই না, নিয়ে যাও। পিয়ার হাসি মুখটা কেমন সাথে সাথে মিলিয়ে গেল। গাল ফুলালো অভিমানে। এত কষ্ট করে বানিয়েছি, খাবেন না? কেন? আকাশ মাথা তুলল না। ফোনের রেস্টি রেখে জিজ্ঞেস করলো, আমার জন্য বানিয়েছিলে কি? পিয়া মুখ চুপসে গেল। সত্যি তো সে নিজের জন্য বানিয়েছিল। তবে দমে গেল না একদমই। মুখ ফুলিয়ে ছাপাই গেল। নিজের জন্য বানালাম, আপনার জন্য নয়। নিজের জন্য বানাচ্ছিলাম, কারণ তখন তো বাড়িতে কেউ ছিল না, তাই আর কার জন্য বানাবো? তারপর আপনি আসলেন, তাই ভাবলাম কি তো হলো নাকি, অন্য কেউ হলো এমন ঘটনা ঘটে সাজিয়ে নিয়ে আসতে। পিয়া স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ আনতাম। আকাশ এবার মাথা তুলে তাকিয়ে রইল স্থির চোখে। ফোন ঢের দিয়ে রাখলো বিছানার উপর। নিয়ে যাও, একটু পর বাসায় সবাই আসবে, তাদের খাইয়েও, আমি খাবো না। কি আশ্চর্য, এত কষ্ট করে নিজে নিয়ে আসলাম, নিজে না খেয়ে এতগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠে এলাম আপনার জন্য, আর আপনি বলছেন খাবেন না? মেয়েটা রেগে যাচ্ছে। মেয়েটা রেগে যাচ্ছে। আকাশ নির্বিকারে চোখে যত সব স্টুপিড অভিযোগগুলো শুনল পিয়ার। তুমি চিরজীবন রান্নাঘরে থাকতে, সিঁড়ি ভেঙে নিজের রুমে আসতে না। শিয়ার ঠোঁট উল্টালো। আসতাম, একটু পরেই আসতাম। তাহলে আমাকে খাবার দেওয়ার জন্য সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হয়েছে, এই বাহানা দিচ্ছ কেন? পিয়ার মেজাজ খারাপ হলো। খাবারটা খাবে না তা না, হাজার একটা কথা শোনাচ্ছে। এত যুক্তি দেখানোর মানে হয়? কথা না পেঁচিয়ে খাবারটা খেয়েও তো পারেন। বললাম তো এসব খাই না। কি খাবেন বানিয়ে দেই? আমার জন্য এত চিন্তা করতে কে বলেছে? কারো ভালো করতে নেই। এ তো রেখে গেলাম এখানে, খাবেন বলে দিলাম। পিয়া খাবারটা পাশের টেবিলে রেখে চলে গেল রুম থেকে। বিকট শব্দ করে আকাশের রুমের দরজাটা আটকে দিয়ে গেল।
আকাশ শব্দে চোখ খিচে বন্ধ করে নিল। ঠিক কয়েক সেকেন্ডের মধ্যে আবার পাশের রুমের দরজায় কীভাবে আটকানোর শব্দ হলো। আকাশ হতাশ ভঙ্গিতে ডানে বায়ে মাথা নাড়ল, বিড়বিড়িয়ে বলে উঠল, এমন চলতে থাকলে দরজা আয়ু আর 7 দিন। পাশের টেবিলে তাকালো, মৃদু হাসলো খাবারটা দেখে, হাত বাড়িয়ে নিজের হাত নিল খাবারটা, নাকের কাছে এনে ঘেরান নিল। আপনি দিলে বিশ্ব হাসি মুখে খেয়ে নেব, সেখানে এগুলো আর কেমন কি। আকাশ এসে খাবার তুলে নিল মুখে। প্রেয়সীর হাতের রান্না, আবেশে চোখ বুজে আসলো তার। প্রিয়ার আগে রুমের এক পাশ থেকে ওপাশ লাগাতার পায়চারি করে যাচ্ছে। লোকটা কিছুতেই তাকে পাত্তা দেয় না। কি সমস্যা? ধপ করে বসে পড়ল বিছানার উপর। ফোন করলো রিমিকে। রিমি কল ধরতে এক নাগাড়ে অভিযোগ জানালো আকাশের নামে। আচ্ছা পিউ, একটা কথা ভেবেছিস? মানুষটা তোর গার্লফ্রেন্ড থাকতে পারে নাকি? পিয়ার চোখ বড় বড় করে থমকে গেল, সাথে সাথে এক প্রকার চিৎকার করে বলল, না না, তা হয় কিভাবে? কেন হয় না? এত হ্যান্ডসাম ড্যাশিং একজন পুরুষ এই বয়সে গার্লফ্রেন্ড না থাকাটা তো অস্বাভাবিক। তাই হয়তো তোকে পাত্তা দেয় না। পিয়ার মুখটা চুপসে গেল। সত্যিই তো তাই, এত গভীরে ভাবেনি সে। রিমি তো ভুল বলেনি, এমনটা না হলে তো তাকে এত ইগনোর করার কথা না। যদিও সে মুখ ফুটে কখনো বলেনি কিছু। তো কি মেয়ে হয় কিভাবে আগে আগে বেহায়ের মতো মনের কথা বলবে সে? যতটুকু ইশারা দেয় ততটুকুই কি যথেষ্ট নয়? লোকটা আসলে বোকা নাকি অন্য কাহিনী আছে সেটাও তো বোঝা যাচ্ছে না। পিয়ার ভালো লাগছে না কিছু। রিমির সাথে কথা বলে সবে বারান্দার দিকে যাওয়ার জন্য পা বাড়াতেই পিঠের ওপর নড়েচড়ে উঠল কিছু একটা। কি হতে পারে ভেবে আকাশ পাতাল এক করে চিৎকার চেঁচামেচি করা শুরু করে দিল। আকাশ খাবার শেষ করে পানি গ্লাস সবই রাখছে টেবিলে। পিয়ার এমন চিৎকারে হাড় হিম হয়ে এলো তার। বুকের ভেতরটা ছটফট করে উঠল। এক প্রকার দৌড়ে বেরিয়ে এলো পিয়ার রুমে। আকাশ হন্তদন্ত হয়ে ঢুকলো রুমের ভিতর। পিয়া দুহাতে মুখ চেপে চিৎকার করে যাচ্ছে। আকাশ ব্যস্ত হয়ে এগিয়ে গেল কাছে। আকাশের উপস্থিতি টের পেল পিয়া। কান্না ভেজা চোখে তাকালো, আবার চোখ খিচে বন্ধ করে নিল। কান্নার চোটে কথাই বলতে পারছে না। আকাশ দু হাতে বাহু ধরে ঘুরিয়ে নিল পিয়াকে। পিয়া এক হাত পেছনে নিয়ে কিছু একটা বোঝাচ্ছে। আকাশ করুণ চোখে তাকিয়ে কি বলছে সেটা বোঝার। পিয়া ফুপিয়ে উঠল, আবার পিছনে পিছনে। আকাশ সাথে সাথে মাথা নাড়ল। পিছনে কি? বলো বলো, আমি আছি তো। ভয় পেয়েছো? কি হয়েছে? পিয়ার চোখ খুলল না। তেলাপোকা আমার পিঠে। আকাশ হতবিলম্ব হয়ে গেল। থ মেরে তাকিয়ে রইল পিয়ার কান্না ভেজা মুখশ্রীতে। তেলাপোকা, অথচ এখানে চিৎকার এসে ভেবেছিল ডাকাত এসেছে বাসায়। মেয়েটার চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। ফর্সা মুখটা এতটুকু কাদাতে টমেটোর মতো লাল হয়ে গেছে। নাকের পাটা ফুলে ফেটে উঠেছে। চোখ দিয়ে অনিবার্য পানি পড়েই চলছে। আকাশের কি বলা উচিত এই মেয়েটাকে এখন? সে কি পরিমাণ ভয় পেয়েছিল মেয়েটার চিৎকার চেঁচামেচিতে। আন্দাজ আছে এর? মেয়ে মানুষ বললে ওভার অ্যাক্টিং। সামান্য তেলাপোকার জন্য কেউ এইভাবে চেঁচায়? আকাশ কিছু করছে না দেখে তেতে উঠল পিয়া। আপনি এমন হাঁ করে তাকিয়েছেন কেন? জানি আমি সুন্দর, পরে দেখবেন এভাবে। আগে ওটা সরান। আকাশ হতাশায় মাথা নাড়ে। মেয়েটা বেশি কথা বলে। সেটা আমার পিঠে। আকাশ দু হাতে ঘুরিয়ে দাঁড় করায় পিয়াকে। খোলা চুলের ঘেরানে নাকে এসে বাড়ি দেয়। কোথায় তেলাপোকা? এখানে দেখতে পাচ্ছি না তো। কি আশ্চর্য, এত সুন্দর মেয়ে মানুষ সে জামা কাপড়ে তেলাপোকা ঘুরঘুর করবে নাকি? সুন্দরীর সাথে তেলাপোকার কী সম্পর্ক সেটা কখন বললাম যে এত সুন্দর মেয়েকে পেয়ে তেলাপোকা নিশ্চয়ই বাইরে বাইরে ঘুরবে না। ভিতরে নড়ছে তো। ও মা গো! আকাশ মেয়ের অবাস্তব কথায় পিঠে কি বলবে বুঝতে পারছে না। এটা কোনো যুক্তি? তেলাপোকার রূপ দেখে গায়ে ওঠে। তাকালো পিয়ের মুখের দিকে, রীতিমতো কাঁপছে ভয়ে, কান্না থামানো এখনো। অথচ কি সুন্দর স্টুপিডের মতো যুক্তি দিল। প্রিয়া আবার নড়েচড়ে ওঠার আগে দুই বাহুতে শক্ত করে ধরলো আকাশ। ধমকে উঠল, নড়াচড়া করছো কেন? লেট মি চেক। প্রিয়া নড়াচড়া থামলো না, মোছাতে শুরু করলো। কাতর গলায় বলো, বের করুন না ওটা। কেমন নড়াচড়া করছে, আমার অশান্তি লাগছে তো। আকাশ চোরগুলো সযত্নে সরিয়ে দেয় পিঠের উপর থেকে। ঘাড়ের ওপর আঙুলে স্পর্শ লাগতেই দুজন মানুষের শরীরে কিছু একটা হলো বোধহয়। প্রিয়া কাপা ভয়ে নাকি আকাশের স্পর্শে? প্রিয়া সেটা নিজেও টের পেল না। তবে নিজের
অনুভূতি আকাশ টের পেল খানিকটা। চুল সরাতে তার গলা যে হাড়ে শুকিয়ে আসছে। এ বোকা মেয়ে আরও না জানি কি কি করাবে তাকে দিয়ে। জামা ভিতরে আই গেস, পিছনে জামা ধরে ঝাঁকি দেয়, বেরিয়ে যাবে। প্রিয়ার দুপাশে সজোরে মাথা নাড়ল। বের হচ্ছে না, আঠার মতো। কি আছে, কি করব আমি, বলে হু হু করে কেঁদে উঠল। আকাশ বিরক্তিতে চরসূচক শব্দ করলো। তেলাপোকাটা দেখছি মহৎ ধরিবাস, নিজে তো আটকে আছেই, আকাশকেও বিপদে ফেলে দিয়েছে। এটাকে বের করবে কিভাবে এখন? বোকা মেয়েটা কেন বুঝছে না? আকাশ এটা পারবে না। পারবে না নয়, বলা দরকার, পারা উচিত নয়। কারণ তারপর যে আর কি করে বসবে তার গ্যারান্টি কি এ বোকা দেবে? না, তার কি দায়টা নেবে? তখন তো ঠিকই অশুভ নির্লজ্জ আখ্যা দিয়ে বসবে। অথচ মৌমাছিকে মধুর উপর ছেড়ে দিয়ে বলা হচ্ছে মধুতে মুখ না দিতে। এটা মৌমাছির উপর জুলুম নাকি? ভয়াবহ জুমুল, রীতিমতো অন্যায় বিচার। এ অবিচার সে মানবে কেন? এ মেয়ে যদি অবুঝের মতো তার দিকটা না বোঝে, তারও মানা উচিত নয়। কিন্তু নিজেকে এতটা কন্ট্রোলেস করা যাবে না, চাইলেও যাবে না। মধু খাওয়ার সময় তো এটা।